এটা একটা অদ্ভুত ব্যাপার আমাদের। আমার 20th মার্চ সার্জারি হলো, ওর আমার 20th ফেব্রুয়ারি সার্জারি হলো, ওর 20th মার্চ পেসমেকার বসলো, নিয়ে দুজনেই পাশাপাশি বিছানায় শুয়ে মোটামুটি অনেকগুলো মাস কাটিয়ে দিলাম। যেহেতু ইমিউনিটি কমে গেছিল, আমার ডাক্তার আমাকে যা বললেন তাতে আমার টিবি ধরা পড়লো, আমার হেপাটাইটিস বি ধরা পড়লো, সবকিছু ট্রিটমেন্ট চললো এবং প্রায় 8 মাস আমি বিছানায় একেবারে শোয়া, উইচ ইজ মোস্ট আনলাইক মি। আমি ওরকম নই, আমি ভাবতেই পারছি না। আমার বাড়িতে যারা আমাকে কাজে সাহায্য করেন, মাসি আর রুমা, ওরাও মানে অবাক হয়ে তাকিয়ে থাকতো, এটা বৌদি, এটা কি করে হয়। জীবন শুরু করেছিলাম আমরা, আমার হাজবেন্ড তখন সবে সোনেক্স বলে কোম্পানিটা শুরু হয়েছে, সবে হি ইজ গেটিং এ ফুটহোল্ড, তখনও সেরকম রোজগার নেই, কিছু নেই। আমার বাবা তো প্রচন্ড কনফিডেন্টলি আমার বিয়ে দিয়ে দিলেন, অ্যারেঞ্জড ম্যারেজ। এবং যে এসেছে বলতে যে একমাত্র মেয়ে, একটু ভাবনা চিন্তা না করে বিয়ে দিচ্ছ, ছেলেটার এখনো কিছু সেরকম ভাবে ফুটহোল্ড নেই, কিছু নেই। তো ড্যাডি বলতো যে আমি শুধু একটা জিনিস জানি, যে আম গাছে কখনো জাম হয় না। তো তখন যখন জীবন শুরু করেছিলাম, ব্যাংক ব্যালেন্স কিছুই ছিল না, কিন্তু সেখান থেকে এখানে এটাও আমি আশা করিনি। করেছি তো, সবাই মিলে করেছি, ভালোভাবেই জীবন কেটেছে এবং কখনো টাকার পেছনে ছুটিনি, কখনোই না। আমাদের যেটুকু আছে, আমরা আমাদের যে সাংঘাতিক কিছু আছে তা নয়, কিন্তু যা আছে আমরা তাতেই ভীষণ খুশি। আমাদের সময় পয়সাটাও ভীষণ কম ছিল, এখন পয়সাটাও বেশি। মানে সিরিয়াল করতে এসেই তারা অনেকগুলো টাকার মুখ দেখে ফেলে, আর গাড়ি কিনে ফেলে, সবকিছু করে ফেলে। কিন্তু অভিনয়টার দিকে আরেকটু মন দিলে, আরেকটু হলে, তাহলে লম্বা রেসের ঘোড়া হবে। ভীষণ কাঠখোট্টা মানুষ, ওর মধ্যে ওই রোমান্টিক স্ট্রিকটা একেবারেই নেই। কিন্তু আমার গায়ে হাতে পায়ে ব্যথা হলে ও কতবার যে আমার হাত পা টিপে দিয়েছে, আমার বলতে কোনো দ্বিধা নেই। হি হ্যাজ অলওয়েজ বিন বিসাইড মি, হি ইজ স্টিল বিসাইড মি এখনো। আমার জীবন আমাদের বারবার নানান চ্যালেঞ্জ দেয়, আর সেটা আমরা কিভাবে গ্রহণ করি, কিভাবে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হই, সেটাই আসলে জীবন যুদ্ধের লড়াই। এইভাবে কেউ জিতে যান, আবার কেউ হেরে যান বলবো না, কিন্তু একটু বোধহয় সরে আসেন সেই লড়াই থেকে। তবে আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন, তিনি মনের জোরে, নিজের ইচ্ছে শক্তিতে জীবনের দেওয়া চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন এবং জিতেও গেছেন। জিতে আবার নিজের জীবনে নিজের পছন্দের জায়গায় ফিরতে চলেছেন মিঠু চক্রবর্তী। দিদি নমস্কার, কেমন আছেন আগে বলুন? ভালো আছি, থ্যাংক ইউ। খুব একটা জোরদার ইন্ট্রোডাকশনের জন্য অনেক ধন্যবাদ। না সত্যি, মানে এভাবেও ফিরে আসা যায়, কথাটা আমরা বারবার শুনি। এবং আপনি একটু আগে যেটা বলছিলেন, আমি শুনছিলাম, যে জায়গাটা থেকে ফিরে এসেছেন, সেটা বোধহয় মনের জোর না থাকলে, যে আমার ফিরতেই হবে, এটা আমার জীবন নয়, এটা বোধহয় হতো না। যে আপনি যদি একটু বলেন যে কটা অসুস্থতা আপনি সম্মুখীন হয়েছিলেন এবং যেভাবে লড়াই করেছেন। দেখো, আমি মানে প্রথমত খুব অবাক হয়েছি যে আমার এরকম একটা রোগ হলো, কারণ আমি খুবই ডিসিপ্লিন লাইফস্টাইল আমার, আমি এক্সারসাইজ করি রোজ, আর টাচউড যথেষ্ট ফিট ছিলাম এক সময়। ইনফ্যাক্ট আমার সিরিয়ালের বাচ্চারা আমাকে বলতো, আন্টি তুমি ফটাকসে মাটিতে বসো, ফটাকসে ওঠো, কারো হেল্প না নিয়ে, তুমি তো আমাদের সবাই চেয়ে বেশি ফিট। আর তখন আমি খুব জোর গলায় বলতাম, at 60 I take no medicines, I'm perfectly fine। বেশি বলা হয়ে গেছিল বোধহয়। 61 এলো আর বুম, আমার অসুখ ধরা পড়লো। এখন আমি 62, আমার অসুখ, মাই ট্রিটমেন্ট ইজ ওভার, ফলো আপ চলছে, আমি ভালো আছি এবং ভালো থাকবো পণ করেছি, থাকবোই। এই যে ভালো থাকবোই পণ করেছি, এইটা ভীষণ দরকার। এটা বোধহয় এই একটা বছর আপনি ভেবে গেছেন সবসময়। আপনি বললেন যে আপনি এবং দাদা দুজনেই এক সময় অসুস্থ হয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমার 20th মার্চ সার্জারি হলো, ওর আমার 20th ফেব্রুয়ারি সার্জারি হলো, ওর 20th মার্চ পেসমেকার বসলো, নিয়ে দুজনেই পাশাপাশি বিছানায় শুয়ে মোটামুটি অনেকগুলো মাস কাটিয়ে দিলাম। এবং সেই সময় শুধুই যে আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট চলছিল তা নয়, সঙ্গে অদ্ভুত ব্যাপার। আমার যেহেতু ইমিউনিটি কমে গেছিল, আমার ডাক্তার আমাকে যা বললেন
তাতে আমার টিবি ধরা পড়লো, আমার হেপাটাইটিস বি ধরা পড়লো, সবকিছু ট্রিটমেন্ট চললো এবং প্রায় 8 মাস আমি বিছানায় একেবারে শোয়া, উইচ ইজ মোস্ট আনলাইক মি। আমি ওরকম নই, আমি ভাবতেই পাচ্ছি না। আমার বাড়িতে যারা আমাকে কাজে সাহায্য করেন, মাসি আর রুমা, ওরাও মানে অবাক হয়ে তাকিয়ে থাকতো, এটা বৌদি, এটা কি করে হয়? কারণ বৌদি তো এরকম নয়। বৌদি শুটিংও যাবে, বৌদি রান্নাঘরে ঢুকে রান্নাও করবে, বৌদি বাড়িঘর ধরেও দেখাশোনা করবে, সবকিছু করবে। সেখানে আমি উঠতেই পাচ্ছি না, মানে সেই মনের জোরে টেবিলে গিয়ে খাবো, বিছানায় আমি খাবো না, টেবিলে গিয়ে খাবো। প্রত্যেকটা মিল টাইমে আমি টেবিলে গেছি এবং হ্যাঁ একদম একদম। ইনফ্যাক্ট আমার সার্জারির পরে তো আমার ড্রেন ব্যাগ ছিল, ওই সব নিয়েই আমার বাথরুম, আমার খাওয়ার টাইমে ডাইনিং টেবিলে এসে বসা, সব। আমি বিছানায় খাবো না, আমি কোনোদিন আমার শাশুড়িকে বিছানায় খেতে দিইনি। উনি মাঝে মাঝে বলতেন তুমি বড্ড কঠিন। না, হ্যাঁ আমি কঠিন, কারণ যত বেশি বিছানায় খাবে তত বেশি তোমার মনে হবে যে আমি আরো অসুস্থ, আরো অসুস্থ। দরকার নেই। আর টেবিলে এসে খাওয়াটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ, মানে সব মানে পরিবারের আপনি দাদা খাচ্ছেন, যতটুকু গল্প হচ্ছে, হ্যাঁ এইটা বোধহয় আপনাদের প্র্যাকটিসও, যে না এইটা করতে হবে। হ্যাঁ একদম। আর আমাদের বললাম না ভীষণ ডিসিপ্লিন লাইফস্টাইল, একদম সকাল 9:30টায় ব্রেকফাস্ট, দুপুর 1:30টায় লাঞ্চ, তো ওই টাইমটা আমরা একসঙ্গেই টেবিলে থাকি। এই যে আপনি সবাইকে বলতেন যে এই এত ফিট, সকলেই বলতেন, যখন আচমকা ধরা পড়লো তখন বিশ্বাস করতে কতটা অসুবিধা হয়েছে? কারণ আপনি জানেন আপনার লাইফস্টাইল, আপনার জীবনটাকে। হ্যাঁ, আমি প্রথমে একজন গাইনোকোলজিস্টের কাছে গেলাম, কারণ বুঝতে পারছিলাম না, মনে হলো কিছু, তো গেলাম। তো শি রান আ ফিউ টেস্টস এন্ড শি কনফার্মড। আর আমাকে বললেন যে আমি আপনাকে টাটা মেডিকেল সেন্টারে অমুক ডাক্তারের কাছে পাঠাবো, শি ইজ দ্য বেস্ট। তো সব হলো টুলো আমি শুনলাম, শুনে দুজনে বাড়ি এলাম, এসে বললাম ঠিক হ্যাঁ একটা প্রবলেম হয়েছে, ইট হ্যাজ টু বি সলভড, নো পয়েন্ট ক্রাইং ওভার ইট। তো চললো 1 বছর ধরে এবং খুব ভালোভাবে আমার ট্রিটমেন্ট হয়েছে, টাচউড। আমার ডাক্তার, আমার সার্জন, আমার অনকোলজিস্ট সবাই ভীষণ ভালো ছিলেন এবং এই যে দেখছো সামনে বসে আছি। সত্যি এটা মানে এইটা কিন্তু সকলের শেখার, আমাদের যে যাই আসুক লড়ে নেবো, একবার দেখে নেবো। আমরা ওই কি হয়ে গেল এইটা ভেবে সময় নষ্ট করে না। আমি ঠিক এইভাবে বড় হইনি তো। আমার বাবা একজন ফাইটার পাইলট, তো ফাইটার পাইলটের মেয়ে আমি। প্রচন্ড ডিসিপ্লিনে বড় হয়েছি, প্রচন্ড সেলফ কনফিডেন্স এবং নাথিং ক্যান ডেট মি, নো ওয়ে। দিল্লি থেকে এসে এখানে নতুন করে জীবন শুরু করা, সেই সময়টাও তো বোধহয় একটা নিজের সঙ্গে লড়াই, একটা এক জায়গায় বড় হওয়া একরকম ভাবে, লাইফস্টাইল একরকম জায়গার, সেইখান থেকে এখানে তারপর কাজ শুরু। আমার আসলে বিভিন্ন জায়গায় বড় হওয়া। আমার বাবা যেহেতু এফওর্সে ছিলেন, তো কোনো সময় পাঠানকোট, কোনো সময় তেজপুর, এইসব করে টোরে আলটিমেটলি দিল্লিতে এসে আমরা থিতু হলাম। ক্লাস 10 অব্দি আমি দিল্লিতে ছিলাম, ক্লাস 11-12 জম্মু। তারপরে আমার বাবার বিদেশে পোস্টিং হলো, তো আমরা 4 বছর বিদেশে ছিলাম, স্টকহোম, সুইডেন। ওখানে 4 বছর ছিলাম, ওখানে ভাষা শিখে একটা সেক্রেটারি কোর্স করে আবার ফিরে এলাম। ফিরে এসে অনেক কিছু করেছি, একটা ডিপ্লোমা কোর্স করেছি ট্রাভেল এন্ড ট্যুরিজমে করে, তারপরে 86-এ আমার বিয়ে হয়েছে। বিয়ে হয়ে কলকাতায় এলাম। হ্যাঁ, আগে আমি কলকাতায় অ্যাজ সাচ খুব লম্বা সময়ের জন্য আমার থাকা হয়নি। আমার আদি বাড়ি কৃষ্ণনগর, তো কলকাতা হয়েই আমরা কৃষ্ণনগর যেতাম, কিন্তু কৃষ্ণনগরেই থাকতাম, ওখান থেকেই আবার কলকাতা হয়ে কালকা মেল ধরে দিল্লি। তো কলকাতায় থাকা হয়নি, বিয়ের পর থেকেই আমি কলকাতায়। কিন্তু আমার আজ এত বছর হয়ে গেছে বলছি না, 39 ইয়ার্স হয়ে গেছে কলকাতায়। প্রথম থেকেই না দের সামথিং অ্যাবাউট কলকাতা। আমার কলকাতা ভীষণ আমার প্রাণের শহর। আমি দিল্লিতে বড় হলে কি হবে, আমার দিল্লির চেয়ে বেশি আমাকে কলকাতা টানে। আমি দিল্লি ফিরে ফিরে যাই কারণ আমার ফ্যামিলি ওখানে, আদারওয়াইজ আমার কোনো সেরকম অ্যাট্রাকশন নেই দিল্লিতে। তারপরে সংসার তো শুরু হলো, তারপর কাজও শুরু হলো, তারপরে বোধহয় বেশ খানিকটা পরেই। হ্যাঁ, আমি আমার বড় ছেলে হবার পর আমি থিয়েটার করেছি কিছুদিন, কারণ আমার পিস শ্বশুর ছিলেন যোচ্ছন দস্তিদার। উনি বলতেন যে বাড়িতে থাকলে তুমি পাগল হয়ে যাবে, কারণ আমার শাশুড়িও নাটক করেন, আমার হাজব্যান্ডও নাটক করেন। তো আমি রিহার্সালে যেতাম, যেতে যেতে আমি কিছুদিন নাটক করেছি,
কিন্তু ছোট ছেলে হবার আগে আমি ছেড়ে দিয়েছি, কারণ আমি না একটা জিনিসে আই ওয়াজ ভেরি শিওর যে আমাকে সংসারটা ঠিক করে করতে হবে, আমাকে বাচ্চাদের ঠিক করে মানুষ করতে হবে। মা নাটক করেন, স্বামী নাটক করে, তো সবাই মিলে বেরিয়ে গেলে তো হবে না। অন্তত এটা আমার ফিলোসফি। অনেকেই আছেন যারা ম্যানেজ করেন বিউটিফুলি, আমি হয়তো পারতাম না। আপনি একটা কাজই করছেন, সেটা একদম হ্যাঁ, আমি যখন যেটা করব সেটা মন দিয়ে করব, এবং আশা করি ঠিকঠাক ভাবে সংসার করতে পেরেছি, ছেলেদের মানুষ করতে পেরেছি। আমার ছোট ছেলে যখন ক্লাস 8-এ, তখন আমার এখানে আমাদের ইন্ডাস্ট্রিতেও কাজ বাড়লো, আর মেগা সিরিয়াল শুরু হলো, তো আস্তে আস্তে আমারও কাজ বাড়তে থাকলো। লোকেদের মনে হলো যে আমি পারবো কাজটা করতে, মানে সর্বক্ষেত্রেই সফল আর কি। এবং আমি আপনাকে যেটা দেখি সবসময় জীবন নিয়ে ভীষণ খুশি, কোনো অভিযোগ নেই। অভিযোগ থাকে কম বেশি সকলেরই, কিন্তু এইটা পেলাম না, ওই হা হুতাশটা বোধহয় কোনোদিন নেই। ভীষণ খুশি, কাজ করছি, ঘুরতে যাচ্ছি, সংসার করছি, যখন সন্তান মানুষ করছি তখনও খুশি, সবটাতেই বোধহয় বেশ খুশি। মানে কোনো সময় এইটার জন্য ওইটা হলো না, এইটা হয়নি বোধহয়। না আসলে কি বলতো, আমি যা পেয়েছি আজ অব্দি, আমি তো এটা কোনোদিন আশাই করিনি। যখন জীবন শুরু করেছিলাম আমরা, আমার হাজবেন্ড তখন সবে সোনেক্স বলে কোম্পানিটা শুরু হয়েছে, সবে হি ইজ গেটিং এ ফুটহোল্ড, তখনও সেরকম রোজগার নেই, কিছু নেই। আমার বাবা তো প্রচন্ড কনফিডেন্টলি আমার বিয়ে দিয়ে দিলেন, অ্যারেঞ্জড ম্যারেজ। এবং যে এসেছে বলতে যে একমাত্র মেয়ে, একটু ভাবনা চিন্তা না করে বিয়ে দিচ্ছ, ছেলেটার এখনো কিছু সেরকম ভাবে ফুটহোল্ড নেই, কিছু নেই। তো ড্যাডি বলতো যে আমি শুধু একটা জিনিস জানি, যে আম গাছে কখনো জাম হয় না। ওরা দিল্লিতে থাকতো তো, আর ওরা আমার মায়ের দূর সম্পর্কের আত্মীয়, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, তো আমাদের খুব আনা জানা ছিল, ওরাও আসতো, আমরাও যেতাম। তো ড্যাডির ওটাই ছিল যে আম গাছে কখনো জাম হতে পারে না। দেখো তার রেজাল্ট তো আজকে দেখছো। তো তখন যখন জীবন শুরু করেছিলাম, ব্যাংক ব্যালেন্স কিছুই ছিল না, কিন্তু সেখান থেকে এখানে এটাও আমি আশা করিনি। করেছি তো, সবাই মিলে করেছি, ভালোভাবেই জীবন কেটেছে, এবং কখনো টাকার পেছনে ছুটিনি, কখনোই না। আমাদের যেটুকু আছে, আমরা আমাদের যে সাংঘাতিক কিছু আছে তা নয়, কিন্তু যা আছে আমরা তাতেই ভীষণ খুশি, ভীষণ। এটাই দরকার। কিন্তু যেটা বললেন, এই যে মানুষটাকে দেখা, সেটা বোধহয় আপনার বাবা দেখেছিলেন, মানুষগুলোকে, এটা খুব ইম্পর্টেন্ট, পরিবার এবং মানুষ, তাই না? আমরা বাহ্যিক জিনিসগুলো এখন বোধহয় খুব বেশি দেখি, সেটা দেখেই বোধহয়। সেটার জন্যই আজকাল আর আগের মতন বন্ডিং হয় না অনেকের ক্ষেত্রেই। আসলে কি বলতো, মানুষের বোধহয় ধৈর্যটাও কমে গেছে, আমাদের হাজার ঝগড়া হোক, হাজার বিয়ে হোক, আমরা জানি যে আমরা কোথাও যাব না, দরজা খুলে বেরিয়ে কেউ যাব না, আমরা এখানেই থাকবো, থেকে যেতেই হবে একদম। সেই আর দোষে গুণে মানুষ, সব মানুষেরই খারাপও আছে, ভালোও আছে, মানিয়ে গুছিয়ে নিলেই হয়। একদমই তাই। এবং জীবনটাতে তো আমরা প্রত্যেক কোনো না কোনো ক্ষেত্রে ঠিক মানিয়ে গুছিয়ে নিই, কিন্তু মানিয়ে গুছিয়ে তখনই নেওয়া যায় যখন মানুষগুলো ভালো হয়। সেটারও একটা লিমিট থাকে, তারও একটা লিমিট থাকে। একদম, সবাই যারা বেরিয়ে আসে তাদেরই ধৈর্য কম বা কিছু, সেটা একদমই বলা যায় না। সব পরিস্থিতির সঙ্গে কেউ চায় না, সবাই চেষ্টা করে। একদমই তাই দিদি। তো এই যে বললেন, এই এত বছরে বোধহয় এই টাইমটাই, একটা বছর আপনি এইভাবে এতটা সময় বিছানায় কাটিয়েছেন, এবং পাশে দাদাও। সেই সময়টা অনেকটা সময় হয় না যে ইরিটেশন হয়, যে আমি যেটা করতে চাইছি করতে পারছি না, এরকম ছিলাম না, সেটা কি হতো? সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতেন? হ্যাঁ, অ্যাজ সাচ আমি যদি জিজ্ঞেস করো আমি ডিপ্রেশনে চলে গেছিলাম কিনা, একেবারেই না। কিন্তু যেটা হয়, আমার এই কেমোথেরাপির জন্য না অনেক রকম লিমিটেশনস, পায়ের তলায় কোনো সেন্সেশন নেই, কিছু নেই, তো মাঝে মাঝেই পড়ে যেতাম, ধরে ধরে হাঁটতাম, তখন ভাবতাম এটা তো আমি নই, তখন একটু মাঝে মাঝে কান্না পেতো, কিন্তু আবার সেটাকে কাটিয়ে উঠতাম যে আমি ঠিক হয়ে যাবই। একদম। আজকে দিদি নিজে গাড়ি চালিয়ে এখানে এসেছেন, বাইরে আমরা 4 কয়েন্স ক্যাফেতে আছি, সেখানে ইন্টারভিউটা হচ্ছে, এবং সেখানে দিদি নিজে গাড়ি চালিয়ে এসেছে। এটাও কি বলছিলেন, আমি নিজে গাড়ি চালাবোই, আমি চালাবো, আমার হাতে কষ্ট হোক, পায়ে কষ্ট হোক, আমি গাড়ি চালাবো, আমি রান্না করব, আমি সেলাই করব, আমি প্রচন্ড সেলাই করি, আমি কুরুশের কাজ করি, এবং ওটা আমার নেশা, ওটা আমি করবই। এটা কি শুটিং এ, মানে যখন শুটিং করেন তখন তো অনেকটা সময় বসে থাকতে, সেখানে নিয়ে যান? এটা যে নেশা, এটা আমি ছাড়তে পারবো না।
মানে কতগুলো জিনিস বানিয়ে ফেলেছেন, প্রত্যেকের কাছে বোধহয় আপনার হাতের জিনিস আছে। তাও আছে, আর এখন বন্ধু বান্ধব একটু বলে, তো একটু বাণিজ্যের দিকটাও একটুখানি শুরু করবার চেষ্টা করছি। আমি খুব একটা পটু নই এসব ব্যাপারে, কিন্তু এই ঘরেলু ভাবে জিনিসগুলো বানাই আর লোকে নিয়ে যায়। এই যে নিজের হাতের তৈরি এবং সেই ভালোবাসা, সেই কেয়ারটা, এটা তো সব জায়গায় পাওয়া যায় না। তো অবশ্যই দিদি শুরু করুন। কিন্তু আমি তখন যেটা বলছি, আপনি বলছিলেন যে 3টে রোগ একসঙ্গে আপনার হয়, টিবি, হেপাটাইটিস বি, এবং তখন আপনার কেমো চলছে। সেই সময়টা, সেই যন্ত্রণাটা, আমি বলছি এটা তো শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, সেই দুটো মানে যন্ত্রণাকে আপনি কিভাবে ফাইট করলেন একটু শুনি, মানে এটা দরকার। হয়ে গেল জানো তো, প্রচন্ড গায়ে হাতে পায়ে যন্ত্রণা হতো, অসম্ভব, মানে ভাবাই যায় না, কিন্তু হয়ে গেল সবকিছু। কত মাস আমি সেলাই করিনি, ভাবতাম যে আমি সেলাই করতে পারবো, আমি খেতে পারতাম না, আমার এত নসিয়া হতো। আরে আমি মাছ খাওয়া একদম ছেড়ে দিয়েছিলাম। মাসি আর রুমা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতো, বৌদি মাছ খাওয়া ছেড়ে দিলে কি করে হবে, যে বৌদির মানে দুপুরবেলা আমার মাছ লাগবেই, এরকম মানুষ আমি। সেখানে আমি কত মাস যে মাছ খাইনি, তো এইগুলো হতো। আর হ্যাঁ, মনে মনেও কষ্ট হতো, কিন্তু ওটাকে না আমি বাসা বাঁধতে দিইনি, একদম বাসা বাঁধতে দিইনি। আমি ভালো ভালো সিরিজ দেখেছি, সিনেমা দেখেছি, বই পড়েছি। আমি খুব হালকা বই পড়ি, আমি প্রচন্ড সুধা মূর্তিকে পছন্দ করি, রাস্কিন বন্ড, মানে বাচ্চারা যে বইগুলো পড়ে আমি সেই বইগুলো পড়ি। আমার এইসব করে আমার সময়ও কেটে গেছে, হ্যাঁ কষ্টও গেছে, তবে সব কাটিয়ে আবার ভালো আছি একদম। এবং অভিনয় ফেরার কথাও ভাবছেন, সেটাও একটু বলুন। অনেকেই এক্ষুনি গ্যাপেতে একজন জিজ্ঞাসা করেন, দিদি আপনি, আপনাকে দেখতে পাচ্ছি না অনেকদিন। আমি অপেক্ষায় আছি, আমি একদম প্রস্তুত কাজের জন্য, সে ওয়েব সিরিজই হোক, সিনেমাই হোক, সিরিয়ালই হোক, হোয়াট এভার। তবে সিরিয়ালে অনেকটা সময় দিতে হয়, তো ওই জন্য আই ক্যানট বি আনজাস্ট। ওই জন্য আমার বলা যে আমি সেপ্টেম্বর থেকে কাজ করবার জন্য প্রস্তুত, কারণ অগস্টে একটা লম্বা ছুটিতে যাব। একদম, অগস্টে লম্বা ছুটি মানে আমরা ঘুরতে যাওয়া, এটা তো আপনাদের মানে একদম অংশ জীবনের না, ঘুরতে যাওয়াটা দুজনেরই। এটা মিলে যাওয়াটা কোথাও গিয়ে অদ্ভুত। মানে কি আপনি মানে বিয়ের আগে আপনার যেটা হয়েছে যে আপনি বাবার কাজের সূত্রে আর কি গেছেন। হ্যাঁ, বাবার কাজের সূত্রে গেছি, কিন্তু সেইভাবে খুব একটা যে আমরা ঘোরা খুব একটা হতো না। তবে বিয়ের পরেও আমার ছোট ছেলে যখন 5 বছর বয়স, তখন আমরা গাড়ি নিয়ে রোড ট্রিপ করা শুরু করলাম। তখন আমাদের গাড়ি ছিল একটা ঝরঝরে অ্যাম্বাসেডর, সেটাকেই সারিয়ে সুরিয়ে আমরা আর আমাদের এক বন্ধু, আজও সে বন্ধু ভানু, আমরা বেরিয়ে যেতাম। মাকে নিয়েও কতবার চলে গেছি, তখন মা সুস্থ ছিলেন। তো ওই রোড ট্রিপ গাড়ি করে ঘুরতে হবে, আর আমাদের গাড়ি করে, তখন আমরা লেক গার্ডেন্সে থাকতাম, তো ওই লেক গার্ডেন্সে বাড়ি থেকে আমরা রওনা হলাম মানেই আমাদের বেড়ানো শুরু হয়ে গেল। ওই গাড়ি করে আমরা শিলিগুড়ি গেছি, দিল্লি গেছি, ওই ট্রিপটায় আমি যাইনি। ব্যাঙ্গালোর গেছে গাড়ি করে, মধ্যপ্রদেশ গেছি আমরা অনেকবার, রাজস্থান গেছি, সব গাড়ি করে। ওটা ওই গাড়িটা বোধহয় খুব স্পেশাল লাগছে, কারণ ওটা তারপরে অ্যাম্বাসেডরের পরে সুমো এলো, সুমোর পরে এখন স্করপিও। তো গাড়ি করে বেড়ানোর আনন্দটাই আলাদা। এই ভালো থাকাটা জানেন আপনারা নিজেদের মতো করে, এটা খুব ইম্পর্টেন্ট দিদি, যে কিভাবে ভালো থাকা যায়, ওটার জন্য অন্য কিছুর উপর বোধহয় নির্ভর আপনারা করেন না, একেবারেই না, একদম। আর গাড়ি করে ঘুরবার ওটাই সুবিধে, যে আমার ইচ্ছে মতন আমি থামবো, আমার ইচ্ছে মতন আমি চলবো, এইসব। সেই আচ্ছা, এই সময়টা দাদা মানে কিভাবে পাশে ছিলেন, কতটা পাশে ছিলেন? দাদা মানে মেন্টালি সেই ভীষণই পাশে ছিলেন, এবং আমাকে সবাই বলে যে তুই এরকম ভাবে অসুস্থ হলি, সেই টেনশনে বেনুদার হার্টের প্রবলেম হয়ে গেল। হতেও পারে, ওর প্রকাশটা তো একটু অন্যরকম, ও ভীষণ কাঠখোট্টা মানুষ, ওর মধ্যে ওই রোমান্টিক স্ট্রিকটা একেবারেই নেই। কিন্তু আমার গায়ে হাতে পায়ে ব্যথা হলে ও কতবার যে আমার হাত পা টিপে দিয়েছে, আমার বলতে কোনো দ্বিধা নেই। he has always been beside me, he is still beside me, এখনো আমার এই হাতে এত যন্ত্রণা সব সময়। এটা এই যে আপনি বলেন ওর প্রকাশটা অন্যরকম, এটা বোধহয় বোঝাটা খুব প্রয়োজন। এটা বুঝতে আপনার, আমি একটু যদি সেই সময় ফিরে যাই, কতটা সময় লেগেছে, কারণ একটা মানুষকে যেহেতু বলেন অ্যারেঞ্জ ম্যারেজ, এবং দাদা বোধহয় খুব একটা প্রকাশ করতে পারেন না নিজের অনুভূতিগুলো, কথাগুলো, এবং
নিজের মানুষ না বুঝলেই অসুবিধা, সেটা সময় লেগেছিল বুঝতে। হ্যাঁ একটু তো, তখন আমিও তো ছোট, আমার তো 23 বছর বয়সে বিয়ে হয়েছে, আমিও ছোট, তো প্রথম প্রথম একটু ওরকম মনে হতো। তারপরে দেখলাম যে না, মানুষটা 24 ক্যারেট গোল্ড, কিন্তু এখন সবাই তো সবকিছু হয় না। ছোটবেলা থেকে ফেলুদা পড়েছে, বড় হয়ে ফেলুদা করেছে, তো ও ফেলুদাই হয়ে গেছে, ও তার থেকে বেরোতে পারে না। ওর আমি সব জায়গায় বলি ওর জীবনে চাঁদ ফুল তারা নেই, ও ভীষণ কাঠখোট্টা, কিন্তু 24 ক্যারেট গোল্ড। একদম দারুণ। তো দিদি, আপনার আবার কাজের কথা ফিরে, আপনি বলছিলেন যে জোছন দস্তিদারের হাত ধরে যেহেতু মানে আপনার বিশ্ব শুরু করলেন, এবং তার কথাতেই অভিনয় শুরু, এবং মানে কোথাও গিয়ে তার জন্য বোধহয় শেখা, এবং এই যে এই ভালোবাসাটা আবার আমায় লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরতে হবে, ওনার থেকেই বোধহয় পুরো। আমি যেটুকু শিখেছি ওনার থেকেই শিখেছি, এবং তখন তো আমরা প্রচন্ড বকা খেয়ে খেয়ে শিখতাম, এখন বোধহয় খুব একটা কেউ বকা খায় না। এত বকা খেয়ে শিখেছি যে ওই যা উনি শিখেছেন ওগুলো ভোলা অসম্ভব, অসম্ভব, মানে ভেরি, মানে নুয়ান্সেস, ছোটখাটো ব্যাপার স্যাপার গুলো ভীষণ মনে, হাত ঝুলিয়ে হাত নিয়ে কি করবে তুমি বুঝতে পারছো না কেন, সবসময় বলতে। সত্যি হাত ঝুলিয়ে অভিনয় করতে শেখো। সেই বাহ, এই যে এই মানে এই শিক্ষাটা তো এখনো খুব দরকার দিদি মনে হয়, কিন্তু সেই শিক্ষক বা সেই ছাত্র ছাত্রী কতটা আছে কি মনে হয়, সেটা দুক্ষেত্রে দুটোই দরকার না, শিক্ষকও দরকার সেরকম। কি বলি বলতো, আজকাল তো শুনি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমার যত ফলোয়ার্স তত তোমার পপুলারিটি, সেইভাবে নাকি তুমি কাজ পাচ্ছ, শুনতে পাই, আমি জানি না, কারণ আমার তো হার্ডলি এনি ফলোয়ার্স, কিন্তু তাও আমি থ্যাঙ্ক গড এখনো কাজ পাচ্ছি, কিন্তু শুনি আর কি। আর কি জানো তো, আমাদের সময় পয়সাটাও ভীষণ কম ছিল, এখন পয়সাটাও বেশি, মানে সিরিয়াল করতে এসেই তারা অনেকগুলো টাকার মুখ দেখে ফেলে, আর গাড়ি কিনে ফেলে, সবকিছু করে ফেলে, কিন্তু অভিনয়টার দিকে আরেকটু মন দিলে, আরেকটু হ্যাঁ হলে, তাহলে লম্বা রেসের ঘোড়া হবে। তো সেই লম্বা রেসের ঘোড়াটা এখন খুব দেখতে পাই না তা না, কিন্তু খুব কম, মানে আপনাদের সময়টা যারা এইভাবে তৈরি হয়েছেন, এই টিকে থাকা বলে সেটা আমরা দেখি, কিন্তু এখন এই কিছুদিন বাদে হারিয়ে যাওয়া বোধহয় এই কারণেই ক্ষণিকের জনপ্রিয়তা, এবং তারপর সেটা আর নেই, এটাই হয়। একটু ভয় করে এসব দেখে, কারণ আমরা তো আরো অনেক কিছু দেখলাম, কত বাচ্চা বাচ্চার ছেলেমেয়েরা ভুল পথে চলে যায়, সুইসাইড করে। একটু রয়েস হয়ে কাজ করলে বোধহয় ভালো হয়, বুঝে শুনে, সবাইকে সম্মান দিয়ে, নিজের কাজটার দিকে মন দিয়ে, তারপরে শেখাবে কে আর কাকে শেখাবে, দুটোই শেখারও তো লোক চাই না। মানে জুনিয়ররা তো, আমার সঙ্গে তো আমার জুনিয়রদের অসম্ভব ভাব, ভীষণই ভালো, তারা খুব ভালোবাসে না। হ্যাঁ ভীষণ ভীষণ, আমার অভিজ্ঞতা ভীষণ ভালো ইন্ডাস্ট্রিতে, সিনিয়র জুনিয়র সকলের সঙ্গে অসম্ভব ভালো। যেদিন হলগনি পাইস হোটেল শেষ হয়েছিল, আপনি যেদিন গেলেন সেই সময় গেছিলেন দিদি, ঠিক সেই সময় অসুস্থ ছিলেন, কি খুশি হয়েছে সকলে, আপনি ওরা এতটাই ভালোবাসেন, এতটাই। আমার অসুস্থ হবার আগে লাস্ট কাজ হচ্ছে হরগৌরী পাইস হোটেল, এত ভালো ফ্যামিলি না, মানে রাইট ফ্রম টপ টু বটম, মানে আমার প্রডিউসার নীলাঞ্জনা অসম্ভব ভালো মেয়ে, আমার তো অভিজ্ঞতা ভীষণ ভালো। তারপরে স্টার জলসা থেকে যারা আসতেন, মাঝে মাঝেই ফ্লোরে আসতেন, সবার সঙ্গে সম্পর্ক ভালো, প্রোডাকশনের লোকজন, ক্রু, কাস্ট, সবাই। আমাদের খুব পিকনিক হতো মাঝে মাঝে, সত্যি আমরাও পিকনিকের মতোই করেছি, খাওয়া দাওয়া জমজমাট। এই যে এই একটা পরিবার, সেটা আপনাদের আগে বোধহয় খুব ছিল, যে একটা পরিবার হয়ে যাওয়া, সেটা এখন অনেকটা কমেছে, কিন্তু আবার বোধহয় কমেছে, মানে মেগা সিরিয়াল করতে গিয়ে না পরিবার হয়ে যায়। হ্যাঁ এক একজন থাকে যারা একটু অ্যালুফ থাকে, বা তাদের সঙ্গে মেশাটা একটু কঠিন হয়, বলি না যে অনেক সময় হয়েছে যে সবার সঙ্গে সম্পর্ক খুব ভালো,
কিন্তু এরকমও তুমি দেখতে পাবে যে আগে তো এক একটা সিরিয়াল 3 বছর 3.5 বছর চলতো, আমি হয়তো ঘর শেয়ার করছি তার সঙ্গে, কিন্তু সে আমার কলিগই রয়ে গেল, সম্পর্ক খুব ভালো সবকিছু, বন্ধু হয়ে উঠলো না, এরকমও আছে। আমি সেই ঠিক আছে, সব মানুষ এক, আপনি যেটা বললেন একরকম, সব মানুষ এক, কিন্তু এই যে মানে এতগুলো বছর কাটিয়ে দেওয়া দিদি, প্রাপ্তি কি যদি সেটা জানতে পারি, মানে দর্শকদের ভালোবাসা এটাই প্রাপ্তি? অসম্ভব, এত ভালোবেসেছে আমাকে লোকজন, আমার মানে আমি কখনো ভাবতেই পারিনি, সত্যি আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু মাই ভিউয়ার্স, ভেরি ভেরি থ্যাঙ্কফুল। অপেক্ষা করেন আপনার ফেরার, এটা এক্ষুনি দেখলাম, মনে হয় এটা ভালো লাগে না, এই যে কবে ফিরবেন, কবে আসবেন? ভীষণ ভালো লাগে, এই এক্সপিরিয়েন্সটা দারুণ, সত্যি সত্যি আমি কাজে ফিরতে চাই, আমি কাজ করতে ভালোবাসি। অনেকে আছে যাদের ইচ্ছে করে না কিন্তু করতে হয়, কিন্তু আমি কাজটাই করতে ভালোবাসি, প্রয়োজনও আছে এবং ইন্টারেস্টও আছে, দুটোই আছে। অভিনয় হঠাৎ করে আপনার জীবনে আসা এবং সেটা ভালোবাসা হয়ে যাওয়া, এটা কিন্তু জেনারেলি মানে হয় খুব কম, মানে এরকম তো না আপনি অভিনেত্রী হবেন বলে এসেছিলেন, না নয়, কিন্তু এইভাবে এসে যে আপনার জীবনে একটা অংশ হয়ে যাবে এটা বুঝতে পারি। ইনফ্যাক্ট আমি বাড়ির বাইরে কখনো কাজ করব আমি ভাবিনি। আমার মাকে আমি সারা জীবন দেখেছি হাউসওয়াইফ, আর আমার মা এত ভালো হোম মেকার ছিলেন, মানে তুলনার বাইরে, এত সুন্দরভাবে সংসার করতেন, 3 ছেলে মেয়েকে মানুষ করা, স্বামী অফিস যাবে তার টিফিন রেডি করা, সব মহিলারাই করেন, কিন্তু আমরা প্রবাসে বড় হয়েছি তো, তার মধ্যে মাম্মা গজা বানাচ্ছে, নিমকি বানাচ্ছে, পুডিং বানাচ্ছে, কেক বানাচ্ছে, রান্না করছে, সবকিছু তো একা হাতে, জাস্ট একটা ঠিকে মহিলা আসতেন আর সবকিছু মাম্মা নিজে হাতে। ভাবি কি করে সবটা সামলানো, মানে তো ওটা দেখে বড় হয়েছি বলে আমি সবসময় জানতাম যে আমি মাম্মার মতন হব। আপনার চাকরি করার মানে ওরকম ভাবনা চিন্তাও ছিল না যে আপনি সংসারটাই করবেন? একদম, আমি সংসারটাকে ভীষণ ভালোবাসি, আমার বাড়ি ঠিক থাকলে আমি বাইরের রাজ্য জয় করতে পারি, বাড়িটা আগে ঠিক থাকতে হবে। আমার বাড়িতে যে সাংঘাতিক ভীষণ এক্সপেন্সিভ জিনিস দিয়ে দারুণ সাজানো একেবারেই নয়, খুবই সাদামাটা বাড়ি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং জায়গার জিনিস জায়গায় থাকতে হবে, একটু উল্টো পাল্টা হলে হবে না, এইটা আমার ভীষণ আছে। একদম প্রপার প্লেস, সবকিছু প্রপার প্লেস আছে এবং সেখানেই রাখতে হবে। তো দিদি এই যে এত নেগেটিভিটির সময় এত পজিটিভ থাকা, এত ভালো থাকা, মানে এই আমি প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই বলি, সেটা কিভাবে রেখেছেন নিজেকে? মানে সেটাও তো মানে ক্রমাগত ভাবতে থাকেন যে না ভালো আছি, ভালো থাকবো, যা হচ্ছে ভালো হচ্ছে, এটাই কি যারা আছেন ভালো সকলেই এইভাবে কি ভাবা? হ্যাঁ, ওই আমার বাবার ওই কথাটা, whenever I'm in trouble look one step down। অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক বেশি কষ্টে আছে, তাদের কথা চিন্তা করো, তাহলেই দেখবে খুব ভালো। তুমি ভাবো না, এই যে আমি 1 বছর শুয়ে রইলাম, আমার তো মানে চিকিৎসার পেছনে যতই তোমার ইন্স্যুরেন্স থাকুক যাই থাকুক, একটা টাইম দিতে হয়, একটা খরচ আছে, সবকিছু আছে তো, কিন্তু চালিয়ে তো গেলাম। কত মানুষ আছে, তুমি যদি একবার, এটা আমি বলছি, একবার যদি টাটা মেডিকেলে যাও না, তোমার মনে হবে যে আমি তো অনেক ভালো আছি। এইটুকুটুকু বাচ্চা জানো, কারুর চোখে ক্যান্সার, কারুর নল ঝুলছে, তার মা বলছে বেটা চুপসে बैठो ना, इतना भाग दौड़ क्यों कर रहे हो? तो একটা 2.5-3 বছরের বাচ্চা ভাগ দৌড় नहीं करेगा तो और क्या करेगा? মানে দেখে তোমার এত কষ্ট হবে, তখন মনে হবে ঠাকুর আমি তো অনেক ভালো আছি। ইনফ্যাক্ট আমার তো এখনো মনে হয় আমার 62 হয়ে গেছে, আমার যদি নেওয়ার হয় তুমি নিয়ে নাও, কিন্তু বাচ্চাগুলোকে তুমি এরকম করো না, বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখো, চোখের সামনে দেখা, ওদের তো সারা জীবন পড়ে আছে সামনে। আমরা তো মানে একটা সময় এসে ধরুন তখন বুঝতে পারছি অসুস্থতা, সেটা তো ওরা বুঝতেও পারছে না যে এত বড় একটা রোগ। এবং যাই হোক, সকলে ভালো থাকুক, এটাই আমরা চাই দিদি। তবে শেষ করব, আর বেশি সময় নেব না। শেষে যেটা আপনি বলছিলেন যে এই যে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, বাড়িতে ফেরা, মানে এইটা খুব ইম্পর্টেন্ট আপনার কাছে বোধ হয় না? মানে বাড়ি এক্ষুনি বললেনও সেটা, বাড়িটা আপনার একটা মানে বাড়িতে আপনার মনটা রাখা থাকে বোধ হয়। একদম, শুধু আমার না, আমার পুরো ফ্যামিলিটাই ওরকম। আমার ছেলেরাও যতদিন বাড়িতে ছিল তাই ছিল, এখনো নিশ্চয়ই তাই। কাজ করে এখন দুজনেরই তো বাচ্চা আছে, বাড়িতে ফেরার একটা তাগিদ আরো থাকে। আর আমি আর আমার হাজবেন্ড বরাবরই ঘরকুনো, বরাবর কাজ শেষ হবে স্ট্রেট ড্রাইভ ব্যাক হোম, নো হ্যাঙ্কি প্যাঙ্কি না। ইচ্ছেও করতো না। এতদিন তো 2016 অব্দি মা ছিলেন, আর মা আমার খুব ভালো বন্ধু ছিলেন,
আর অসুস্থও থাকতেন, সুতরাং ওনার দেখাশোনা সেই পুরোটাই আমার হাতে ছিল। তো উনি খুব ডিপেন্ডেন্ট ছিলেন আমার উপর, যে কারণে আমার বাড়ি ফেরার আরো তাড়া থাকতো, গিয়ে মাকে দেখতে হবে। এই যে এই বাড়িকেও এত সুন্দরভাবে পেয়েছেন আপনারা, দুটো বাড়ির ভালোবাসাটা, এটা খুব বোধহয়। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসাই সমান। সত্যি তাই। আমার শাশুড়ি আমাকে ভীষণ ভালো, আমি তো খাপাতাম ওনাকে, তোমার যদি আরেকটা ছেলে হতো না, আমি মোটেই এরকম হতাম না। আমার তখন হিং হতো যে তুমি অন্য ছেলের কাছে গিয়ে থাকছো না, এখানে আছো, মোটেই না, তুমি কোনোদিন এরকম করতে পারবে না। এরকম এরকম আর কি, বাহ, ভীষণ ভাব ছিল, ঝগড়াও হতো, কিন্তু আমরা নিজেরাই মেটাতাম, কোনো থার্ড পার্সনকে আসবার প্রয়োজন হতো না, একদম না। কখনো গিয়ে দাদার কান অব্দি বলে যেত না, একদম। আর জানি না কতজনের হয়, আমার কিন্তু শাশুড়ির সঙ্গে, ননদের সঙ্গে, ননদ আমার ভীষণ ভালো বন্ধু, পাপিয়া সেন আমার ননদ, ভীষণ ভালো বন্ধু। আসল বন্ধু আপনি আপনার কাছাকাছি পেয়ে গেছেন, বাইরে খুব বেশি বন্ধুর দরকার তাই না? অনেক ভালো ভালো বন্ধু আছে আমাদের, কিন্তু সবাই যে ইন্ডাস্ট্রি তা নয়, বাইরেরও আছে খুবই বহু বহু বছরের বন্ধু। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব ভালো থাকুন, এইভাবেই সবসময় ভাবতে থাকুন, আমরাও ভাবতে শিখি, এটা খুব দরকার যে এই যে ফিরবই, আমি উঠে দাঁড়াবই, তাই না? এটা খুব প্রয়োজন বোধহয়। একদম, যে কঠিন সময় আসুক আমাকে, আমি ওটা লড়ে নেব, এটা বোধহয় আপনি তেমন মানুষ, দাদাও বোধহয় তেমনটা। হ্যাঁ, দাদাও তেমন একদম। আর সামনে ঘুরতে যাচ্ছেন, তার জন্য অল দা বেস্ট। আবার মানে এই যে আফ্রিকা যাচ্ছে না, মানে এটা তো অনেকটা দূর যাওয়ার, সেটার জন্য তার মনের সাহস দরকার, কারণ হ্যাঁ ওই জন্যই তো এখন আমি তো বলি যে আমরা দুজনেই নড়বড়ে, তো ওই জন্য দুজন একসঙ্গে যাচ্ছি, নয়তো আমার আফ্রিকা আর যাওয়ার কোনো শখ নেই। কিন্তু হ্যাঁ অনেকবার গেছি, ও তো আরো বেশি বার গেছে, কিন্তু ওর এত শখ, আবার আমাকে বলছে দেখো এটাই বোধহয় লাস্ট টাইম, এরপরে আর আফ্রিকা করতে পারবো না, তখন আরো কাছাকাছি কোথাও যেতে হবে। তো ও দুই নড়বড়ে একসঙ্গে যাবো আর কি। একদম একদম, এইভাবেই আপনারা আরো ঘুরে বেড়ান, ভালো থাকুন এবং কাজে দিদি। আর সকলের ভালোবাসার মানুষের শেষে কি বলবেন দর্শকদের? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভাবুন, ভালো থাকবেন।